আজকে শুরু করার কথা ছিল হলো ডিএনএমআর। তোমাদের সিলেবাসটা যদি দেখতে পারতাম তাহলে বোঝা যেত যে আসলে কম শেষ কোনটা। আচ্ছা, একটু পড়াশোনা করে আসি। মাস্টার্স আচ্ছা, আমি কোন দিকে একটু দেখাই। দেখো, ইউভি স্পেকট্রোস্কোপি শেষ করা হয়েছে। তোমরা যেটা করবা, কোর্সের যে ডিটেলস আছে এটা একটু মিলিয়ে নিবে, ঠিক আছে? কোনটা কোনটা টপিক গুলো বাদ গেল কিনা সেটাও কিন্তু অবশ্যই পড়বে। যদি আমার এখানে বাদ যায় আর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। আমি যদিও তোমাদের সিলেবাস দেখেই পড়িয়েছি। এনএসআর টেকনিক আছে, ডাইনামিক এনএমআর আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট স্পেকট্রাম যেটা আমরা বলি সেটাই হচ্ছে ডাইনামিক এনএমআর। আর বাকি তোমার হচ্ছে ইনেট, ডেপথ, এই টেকনিকগুলো। ইনেটটা পড়া হয়নি, ডেপথটা পড়া হয়েছে। ডেপথ টেকনিকটা এনওই এক্সপেরিমেন্ট পড়া হয়েছে। টুডির মধ্যে তোমার টুডির মধ্যে সবকিছু পড়ানো হয়েছে। মাস স্পেকট্রোমেট্রি শুধু তোমাদের বাকি আছে। আর যেটা ফাইনালি তোমার হচ্ছে 1D এবং 2D মিলিয়ে অথবা তো সবকিছু মিলিয়ে তোমার স্পেকট্রোস্কোপিক কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম, এইটা একটা জিনিস তোমাদের হচ্ছে আমি লাস্টে দেখিয়ে দিব। তোমাদের স্ট্রাকচার সলভ করতে হবে, ঠিক আছে? সবচেয়ে আসলে এই সমস্ত কিছু পড়ার উদ্দেশ্য আসলে একটাই, আমাদের একটা এই কোর্সটাতে, যে আমরা আলটিমেটলি কোনো আননোন স্ট্রাকচার দেখলে সেটার আননোন স্ট্রাকচার থাকে সেটার সাথে আমি স্পেকট্রোস্কোপি মিলিয়ে আমি স্ট্রাকচার দাঁড় করতে পারছি কিনা, এটার ক্যাপাসিটি কতটুকু, তোমার কোথায় কোন পিক। সবসময় আমরা যেরকম করে পড়ছি একদম হুবহু বইয়ের মতো যে পিক গুলো আসে তেমন কিন্তু আসলে আসে না। কেন জানো? কারণ হচ্ছে আমরা যখন কোনো সিনথেসিস করি, ল্যাবে সিনথেসিস করা হয়, তখন কিন্তু অনেক ইম্পিউরিটিস থাকে, সলভেন্ট থেকে যায়, অনেক ধরনের তোমার একদম 100% পিওর কিন্তু আমরা পাই না। তো যার কারণে কম্পাউন্ডেড স্পেকট্রামটা কিন্তু ঠিক সেরকম ভাবে আসে না। কিছু কিছু ডিস্টারবেন্স হয়। কোন কোন ডিস্টারবেন্সের কারণে তোমার একটা আমি সলভেন্ট পেতে পারি, সলভেন্ট পিকগুলো কোথায় আসে, সলভেন্ট থেকে থাকে তাহলে আমার আদারওয়াইজ থেকে কি ধরনের ডিস্টারবেন্স হতে পারে, ঠিক আছে? পিকগুলা ডি শিল্ডের জন্য যাবে না শিল্ডের জন্য যাবে, এরকম ভাবে সবকিছু চিন্তা করে তোমার স্ট্রাকচারটাকে দাঁড় করানো, স্ট্রাকচারটাকে বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে মূলত আমাদের এই কোর্সের উদ্দেশ্য। প্লাস আমার মনে করো আমি ডাইনামিক এনএমআর কেন করছি, আমার যদি কোনো ফাস্ট নিউক্লিয়ার এক্সচেঞ্জ হয়, ফাস্ট নিউক্লিয়ার এক্সচেঞ্জটাকে যদি ক্যাচ করার জন্য আমার ডাইনামিক এনএমআর। তোমার কোনো কনজাস্টেড কিছু পিক চলে আসছে সেটার জন্য এলএসআর। এরকম বিভিন্ন ধরনের টেকনিক 2D এনএমআর কিন্তু আমরা বুঝতে পারি যে কোন টেকনিকটা ইউজ করলে আমি হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বনকে আমি ক্যাচ করতে পারবো, কোন কার্বনিল মূলকটা আছে কিনা, কার্বনিল মূলকের অবস্থানটা কোথায়, সেগুলো কিন্তু আমি 2D স্পেকট্রোস্কোপির কিছু টেকনিক ব্যবহার করে আমি বের করে ফেলতে পারবো, তাই তো? এইটা হচ্ছে আমার আসলে আননোন স্ট্রাকচার ইলুসিডেশনের একটা ডিটেইলস, একটা তোমার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আননোন স্ট্রাকচার আমাকে দেখলেই আমাকে মাথায় ক্যাচ করতে হবে তাহলে কি কি থাকতে পারে। আরেকটা টপিক বাট আছে, সেটা হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি। আশা করছি মাস স্পেকট্রোমেট্রিটা আমি এর পরে শুরু করবো, কারণ এর পরের সপ্তাহে আমার হচ্ছে অনেকগুলো পরীক্ষা আছে। তোমাদের ওই যে বুধ বৃহস্পতিবার পরীক্ষা থাকবে, তো ওই দিনগুলোতে আমাদের ক্লাস নিতে পারছি না, তো সারাদিনই পরীক্ষা চলবে, অনলাইন পরীক্ষা। এ কারণে তোমাদের আজকে হচ্ছে ঈদের আগে লাস্ট ক্লাস। ঈদের আগে তোমাদের আরেকটা সপ্তাহ পাওয়ার কথা ছিল, ওটা পাচ্ছি না পরীক্ষার কারণে। আর ঈদের পরে যদি যখন ভার্সিটি খুলবে তখন তোমাদের হচ্ছে আবার ক্লাসটা ওরকম ভাবেই শুরু করবো। তখন মাস স্পেকট্রোমেট্রি শেষ করে আমি তোমাদের কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম দিয়ে আমি বাকি যে কদিন থাকবে আমি শুধু তোমাদের কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেমটাই করাবো। হ্যাঁ, এখন তোমাদের সমস্যাটা হচ্ছে আমি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেই, হাতে কোনো কয়েকজন তোমরা নিজেরা করে প্র্যাকটিস করো, বাকি সবাই হচ্ছে দেখে দেখে লিখে সাবমিট করে দাও।
এই জিনিসটাই হলো সমস্যা। যদি এটা না করতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, নিজে চেষ্টা করতে, বইটা খুলে খুলে স্ট্রাকচার নেওয়ার চেষ্টা করতে, এটা সবচেয়ে বেস্ট ছিল। আচ্ছা যাই হোক, ডায়নামিক এলএমআর চলে যাই। ম্যাম স্লাইডে পেজ নাম্বার আচ্ছা কালকে তো আমি ইনক্লুড করেছি, আবার কেন হতো এটা? সেভ করে নিতে হবে। আচ্ছা এখানে দেখো অ্যাসিড বেস একটা রিঅ্যাকশন দেখাচ্ছে। অ্যামিনটা হচ্ছে বেস আর HCl টা অ্যাসিড, এটা বুঝছো? তো এই অ্যাসিড বেস রিঅ্যাকশনে অ্যাসিড বেস রিঅ্যাকশনটা খুব ফাস্টার হয়, যেটা হচ্ছে তোমার এনজাইমের টাইম স্কেলটা আসলে ক্যাচ করতে পারে না। ঠিক আছে, আসলে রিঅ্যাকশনটা শেষ হয়েছে কিনা, রিঅ্যাকশনটা কমপ্লিট কিনা, সল্ট ফর্মে আছে নাকি এখনো বেস অথবা অ্যাসিড ফর্মে রয়ে গেছে, এটা আমি ডাইনামিক এনএমআর দিয়ে কন্ট্রোল টেম্পারেচার কন্ট্রোল করে আমি বের করতে ম্যাম পারবো। ম্যাম ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে না? হচ্ছে না। Recording in আচ্ছা, তো progress. এটা এই রিঅ্যাকশনের প্রোগ্রেসটা আমি টেম্পারেচার কন্ট্রোল করে ডাইনামিক এনএমআর এর মাধ্যমে আমি আমি বের করতে পারবো যে রিঅ্যাকশনটা আসলে কতটুকু কোন পর্যায়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে রিঅ্যাকশন এত ফাস্টার হয় যে তুমি এটা এনএমআর টাইম স্কেলটা ক্যাচ করতে পারবে না। এই সল্টটা ফর্ম করেছে কি করেনি আমি কিন্তু বুঝতে পারবো না। খুব খেয়াল করো, জাস্ট সিম্পল একটা কম্পাউন্ড, এখানে টারশারি অ্যামিন আছে, এখানে HCl আছে, দুজন মিলে কি করবে, বেস আর হচ্ছে অ্যাসিড একটা সল্ট ফর্ম করবে। ক্লোরাইড আয়নটা কি হবে, সল্টের সাথে থেকে যাবে, তাই তো? আচ্ছা এখানে কি হচ্ছে, এই যে আমি সিগন্যালটা পাবো, এই অ্যাসিড বেস রিঅ্যাকশনটা আমি কিভাবে এনএমআর নিতে পারি দেখো। প্রথমেই তোমার হচ্ছে রিঅ্যাকটেন্টের একটা এনএমআর নিতে হবে। রিঅ্যাকটেন্টের এনএমআর এ দেখো, যেহেতু NH এখনো ফর্ম করেনি, আমি HCl এখনো দেইনি, তাহলে কি হবে, এখানে NH এর কোনো পিক থাকবে না। দুইটা মিথাইল মূলক, সিমেট্রিক্যাল মিথাইল মূলক, মিথাইল মূলকের জন্য একটা সিঙ্গলেট আসবে, অবশ্যই এখানে কোনো প্রোটন নেই, তাই তো? নেইবারিং কোনো প্রোটন নেই, দুইটা মিথাইল গ্রুপ হচ্ছে সিমেট্রিক, এখানে তোমার C2H আছে প্লাস প্লেন অফ সিমেট্রি আছে, দ্যাটস ওয়াই দুইটা মিথাইল মূলক কি হবে, সিমেট্রিক মিথাইল গ্রুপ হবে, যার কারণে আমি একটা সিঙ্গলেট পাচ্ছি। এবং খেয়াল করো এটার সিগন্যাল ইন্টেন্সিটি কিন্তু হাই, ছয়টা হচ্ছে কি হাইড্রোজেন, তিনটা ছয়টা হাইড্রোজেনের জন্য তোমার হচ্ছে ইন্টেন্সিটি হাই হচ্ছে। আবার কি হচ্ছে, বেঞ্জিন রিং এর জন্য আমি একটা ডাবলেট পাচ্ছি, একটা ট্রিপলেট পাচ্ছি। অবশ্যই যেহেতু আমি বলেছি যে মলিকিউলটা সিমেট্রিক, তার মানে মেটা যে প্রোটনগুলো আছে, প্রোটনটা হচ্ছে তোমার সিমেট্রিক প্রোটন, যার কারণে এটা যে তোমার এই দুটো প্রোটনের সাথে এই দুটো প্রোটনের তোমার ডিফারেন্স আছে, প্যারা এবং মেটা, দুটো মেটা যেহেতু ডাবলেট দিচ্ছে, ডাবলেট দেখো ডাবলেটের ইন্টেন্সিটিটা কিন্তু তুলনামূলক একটু হাই, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, এখানে থাকবে একটা হাইড্রোজেন। প্যারার জন্য পাচ্ছি ট্রিপলেট, কারণ প্যারা পাশে দুটো মেটা হাইড্রোজেন আছে, তাই তো? ট্রিপলেট পাচ্ছি, ডাবলেট পাচ্ছি, একটা সিঙ্গলেট পাচ্ছি। আচ্ছা, কিন্তু যেহেতু NH ফর্ম করেনি, সল ফর্মে এখনো যায়নি, সেক্ষেত্রে আমি NH এর কোনো পিক আমি পাবো না। কিন্তু যখন HCl দিব, খুব ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু রিঅ্যাকশনটা হয়ে যাবে, তখন কি করতে হবে, টেম্পারেচারটাকে একটু কন্ট্রোল করতে হবে। তুমি যদি টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে আসো, HCl দেওয়ার কিছুক্ষণ পর পরে তুমি যদি টেম্পারেচারটাকে কমিয়ে নিয়ে আসো, তখন কি হবে, দেখা যাবে যে NH এর একটা পিক খুব ছোট করে দেখা যাচ্ছে 12, NH এর একটা পিক শো করবে, বাকিগুলো কিন্তু সেম থাকবে, অবস্থান কিন্তু এদের সেম থাকবে, তাই তো? তো এখানে তাহলে কি হচ্ছে, এখানে যেটা হবে, ও এখানে একটা কথা, অবস্থানের পরিবর্তন একটু হবে, বিকজ এখানে কি হবে জানো, লোন পেয়ারটা যেহেতু কি হচ্ছে, লোন পেয়ারটা কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, তাই তো? লোন পেয়ার যেহেতু হাইড্রোজেনে চলে যাচ্ছে, এখানে পজিটিভ সাইন চলে আসতেছে, চলে আসলে কি হয়, তখন নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি কিন্তু, ও তো চায় ইলেকট্রন ডেনসিটি ধরে রাখতে, বাট যেহেতু ওর কমে যায়, তখন সে বেঞ্জিন রিং থেকে টান দেয়, টান দেওয়ার কারণে তখন বেঞ্জিন রিং এর হাইড্রোজেন গুলা কিছুটা ডিশেল্ডেড জোনে চলে যায়। খেয়াল করো 7.2 মনে করো, 7.2 এখানে দেখো চলে আসছে 7. অ্যাপ্রক্সিমেটলি 7.8 7.9 এর দিকে, ঠিক আছে? আর এটা কতটা চলে আসছে 8.3 এর দিকে, এটা কি 8.3 ছিল না, এটাই ছিল 7.7 এর দিকে। খেয়াল করো এখান থেকে যে এই শিফট আসছে, এই শিফট থেকে আমি বুঝতে পারি যে এখানে ডিশিল্ডিং হচ্ছে। ডিশিল্ডিং কেন হচ্ছে, যখনই নাইট্রোজেনটা আয়নাইজড ফর্মে চলে যাবে, সল্ট ফর্মে চলে যাবে, তখনই আমি
কি হবে, নাইট্রোজেনের পজিটিভ থাকার কারণে নাইট্রোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, সে ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন টেনে নিতে চায় নিজের কাছে। তখন বেঞ্জিন থেকে ইলেকট্রন টান দেওয়ার ফলে মেটা এবং প্যারা পজিশনে ইলেকট্রনের একটা ঘাটতি হবে। ইলেকট্রন ঘাটতি হওয়া মানেই আমরা জানি সেটাকে ডিশেল্ডিং ইফেক্ট, তাই না? ইলেকট্রন ছড়ে যাচ্ছে চারপাশে, তার ফলে কি হচ্ছে, ডিরেক্টলি ম্যাগনেটিক ফিল করছে। ম্যাগনেটিক ফিল করলে সে হচ্ছে আপনি আলটিমেটলি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্বেন্স তার বেশি হচ্ছে এখানে, এই কারণে এটা ডিশেল্ডিং জোনে চলে যাচ্ছে। আচ্ছা, এবং দেখো এই নিচে নতুন করে আমি একটা পিক পাবো 12 দিকে, এই নিচের একটা পিক পাওয়া যাবে যেটা একটু ব্রড হবে এবং ছোট একটা মানে খুব অল্প মানে ইন্টেন্সিটি খুব কম থাকবে, এই নিচের একটা পিক আমরা পাবো। আচ্ছা, এখানে যদি তুমি একদম রিয়াকশন শেষ করে স্টপ করার পরে যদি আবার এনএমআরটা নাও, তখন কি দেখবে, হ্যাঁ 100% যখন রিয়াকশন কমপ্লিট হবে এই পর্যায়ে কি করবে, টেম্পারেচার কমায় নিয়ে আসতে হবে, কারণ এত বেশি র্যাপিড এক্সচেঞ্জ হয় এখানে কিন্তু এই এনএমআর টাইম স্কেলে ধরা পড়বে না। তুমি যখন টেম্পারেচারটা কমিয়ে নিয়ে আসবে, কমিয়ে নিয়ে আসার পরে তুমি যদি এনএমআর নাও, তখন তুমি এরকম 2 নাম্বারের স্পেকট্রাম পাবে। 3 নাম্বারের স্পেকট্রাম তুমি কখন পাবে, পুরো রিয়াকশন কমপ্লিট, তারপর যদি তুমি রুম টেম্পারেচারে তুমি যদি এনএমআরটা নাও, তখন কি হবে খেয়াল করো, যখন 100% নাইট্রোজেন গুলো মানে একটা স্যাম্পলের মধ্যে যে কয়েকটা অ্যামিন মূলক ছিল টার্সিয়ারি অ্যামিন, প্রত্যেকটা আয়োনাইজড ফর্মে যখন চলে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা বেঞ্জিনের প্রোটন কিন্তু তখন কিন্তু আরো বেশি ডিশেল্ডেড হবে। এখানে পার্শিয়ালি ডিশেল্ডেড ছিল কারণ দেখা যাচ্ছে কি সবগুলো মলিকুল অ্যামিনের প্রত্যেকটা মলিকুল তোমার ডিশেল মানে সরি আয়োনাইজড হয়নি, কিন্তু এখানে কি 100% অ্যামিন গুলো তোমার হচ্ছে আয়োনাইজড ফর্মে চলে গেছে, তখন প্রত্যেকটা নাইট্রোজেনের উপরে পজিটিভ সাইন চলে এসেছে। তখন কি হবে, আলটিমেটলি মেটা এবং প্যারা হাইড্রোজেন গুলো 100% ডিশেল্ডেড জোন থাকবে। তখন তাদের ইফেক্টটা দেখো, তাদের স্কেলিং খেয়াল করো, 8 ছিল আগে, 7.9 থেকে কোথায় চলে আসছে 8.35 মনে করো, আর এখানে 8.3 ছিল, এটা চলে আসছে 8.8 এ। কত বেশি ডিশেল্ডেড হয়েছে, ইভেন মিথাইল মূলকটাও একটু দেখো ডিশেল্ডেড কিন্তু হয়েছে, 2.1 2.2 তে চলে এসেছে। তো এটা কি হচ্ছে, যখন 100% একটা নাইট্রোজেনটা আয়োনাইজড ফর্মে চলে যাচ্ছে, ইলেকট্রন সে টেনে নিচ্ছে, ডিশেল্ডেড হচ্ছে তোমার, এবং এনএইচ ইন্ডেক্সটা এনএইচ ইন্ডেক্সটা কিন্তু তখন একটু হাই হবে, এই নিচের ইন্ডেক্সটা তখন একটু হাই হবে, কারণ কি যখন 100% এনএইচ ফর্ম করে আয়োনাইজ ফর্মে চলে গেছে। এভাবে করে টেম্পারেচার কন্ট্রোল করে আমি বিভিন্ন টেম্পারেচারে একটা রিয়াকশন প্রোগ্রেস আমি কিন্তু খেয়াল করতে পারি, রিয়াকশন প্রোগ্রেসটা কেমন হচ্ছে, রিয়াকশনটা কোন পর্যায়ে এখন আছে, কমপ্লিট হয়েছে কিনা আদৌ, সেটাও কিন্তু আমি ডিএনএমআর এর সাহায্যে বের করতে পারি। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছে, দেখো এক্সিয়াল ইকুইটোরিয়াল। হ্যাঁ, সাইক্লোহেক্সেন কি করে, কন্টিনিউয়াস রুম টেম্পারেচারে ফ্লিপ করতে থাকে, তাই তো? কন্টিনিউয়াস ফ্লিপিং এর কারণে কোনটা এক্সিয়াল কোনটা ইকুইটোরিয়াল আমরা কিন্তু সেটা বের করতে পারি না। কিন্তু যদি টেম্পারেচার কন্ট্রোল করা হয়, ঠিক আছে, টেম্পারেচার কন্ট্রোল করা হয়, দেখো -100 ডিগ্রিতে আরেকটা স্পেকট্রাম ছিল এখানে, আচ্ছা, যখন -100 ডিগ্রিতে নেওয়া হচ্ছে, তখন কিন্তু দেখো এখানে সাইক্লোহেক্সেনের যে তোমার এক্সিয়াল ইকুইটোরিয়াল তোমার হচ্ছে ডিফারেন্ট দুটো পিক শো করছে। আসলে তো ডেফিনেটলি ডিফারেন্ট, তাই না? এক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পজিশন কিন্তু এক না, কিন্তু রুম টেম্পারেচারে নিলে 1.95 এ একটা ব্রড পিকের মতো দেখা যায়। এটা কি আসলে কোয়ালেসেন্স টেম্পারেচার বলে, যে টেম্পারেচারের মধ্যে আমার দুইটা হাইড্রোজেন একবারে মিলিত হয়ে যাচ্ছে, দুইটা হাইড্রোজেনের পিক যখন মিলিত হয়ে যাবে, হ্যাঁ, তখন সেই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে কোয়ালেসেন্স পয়েন্ট। এই পয়েন্টটাকে আমি এই পয়েন্ট থেকে যদি আমি টেম্পারেচার অনেক সময় বাড়াতে হয়, অনেক সময় কি করতে হয়, কমিয়ে দিতে হয়। এখন রুম টেম্পারেচার থেকে যদি আমি -100 ডিগ্রিতে যাই, -100 ডিগ্রিতে গেলে পিক দুটো রিজলভ হয়, ঠিক আছে, সেপারেট হয়ে যায়। ইকুইটোরিয়াল এবং এক্সিয়ালের জন্য আমি দুটো ডিফারেন্ট পিক পাই, একটা 1.7 এ, একটা 1.2 তে। ইকুইটোরিয়ালটা হচ্ছে 1.7 এ, এক্সিয়ালটা হচ্ছে 1.2 তে। এক্সিয়ালটা একটু ডিশেল্ডেড জোনে থাকে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে এক্সিয়াল যে প্রোটন গুলো আছে, এখানে সমস্ত যে এক্সিয়াল প্রোটন গুলো দেখা যাচ্ছে যে দাঁড়াও, এখানে তো নিউট্রাল থাকে, তাই না? এটা ইকুইটোরিয়াল, এক্সিয়াল, এটা এক্সিয়াল, এটা ইকুইটোরিয়াল।
এক্সিয়াল, এটা ইকুটোরিয়াল। আচ্ছা, এখন সাইক্লোহেক্সেনে কি হয়, সাইক্লোহেক্সেন যে রিংটা আছে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো পাই বন্ড নাই, তাই না, কিন্তু সিঙ্গেল বন্ড কিন্তু আছে। সাইক্লিক হওয়ার কারণে তোমার এই সিগমা বন্ডেরই একটা অ্যানস্ট্রপিক জোন তৈরি হয়, ঠিক আছে। আমরা ডাবল বন্ডে পড়েছিলাম না, একটা কোণ তৈরি হয়, শিল্ডেড ডিশিল্ডেড জোন পড়েছিলাম, তাই না। ঠিক একইভাবে যে ম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপিক বিষয়টা তোমার সাইক্লোহেক্সেনের ক্ষেত্রেও হয়। সেটাও এমন ভাবে কাজ করে যে এক্সিয়াল প্রোটন গুলো যেগুলো আছে সেটা শিল্ডিং জোনে পড়ে, ইকুটোরিয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছুটা ডিশিল্ডিং জোনে পড়ে। যার কারণে আমি যখন পিকটা রিজলভ করি, মাইনাস ডাইনামিক এনএমআর ইউজ করা হয়, তখন দেখা যায় যে এক্সিয়াল প্রোটন গুলো একটু শিল্ডেড জোনে আসবে আর ইকুটোরিয়াল গুলো একটু ডিশিল্ডেড জোনে আসবে। আচ্ছা, এটার ছবিটা আমার দেওয়া দরকার ছিল, কিন্তু তোমরা একটু বই থেকে দেখে নিবে। হ্যাঁ, এরকম একটা ছবি আছে কোণের মতো, ঠিক আছে। তোমার হচ্ছে ডিশিল্ডিং জোনটা কিরকম, আমি একটু বলে দেখে নিয়ে যাবো। সমস্যা, অসুস্থতা যাই না। আচ্ছা, এটা তুমি পাপিয়ার বইতে পাওয়ার কথা, ঠিক আছে। এবং কালকে এলএসআর এর যে টপিক গুলো আমি পড়িয়েছি এগুলো পাপিয়ার বইতে পাবে, আর একটু ডিটেলস পাবে হচ্ছে তোমার রবিউল ইসলাম স্যারের বইতে। তবে পাপিয়ার বইতেও যদি তোমার ভালো করে ইংলিশটা বুঝো ওখানে পাবে ভালো করে। ছিল তোমরা বই থেকে একটু দেখে নিবে যে সাইক্লোহেক্সিনের যে ডিশেল্ডিং এবং শেল্ডিং জোনটা কিভাবে করে হয়, তখন দেখলে বুঝতে পারবে যে বলে এক্সিয়াল গুলো হচ্ছে তোমার শেল্ডিং জোনে পড়ে, ঠিক আছে। এই কারণে ইকুটোরিয়ালটা একটু সামনের দিকে যায় এবং এক্সিয়ালটা একটু পরে আসে। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, একটু খেয়াল করে নিও তোমরা। প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে এক্সিয়ালে সাইক্লোহেক্সিনের এক্সিয়াল যে তোমার প্রোটনটা আছে সেটা কিছু ডিশিল্ডেড জোনে কেন আসে, ঠিক আছে। তোমাদের আমি চাই তোমাদের ভাগ্যে অনলাইন আবার আছে কিনা পরীক্ষা, তো তোমাদের ম্যাম অ্যাক্সিয়াল প্রোটন তো শিল্ডিং জোনে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, শিল্ডিং জোনে পড়বে, শিল্ডিং জোনে পড়বে, আর ইকুটোরিয়ালটা হচ্ছে ডিশিল্ডিং জোনে পড়বে। আচ্ছা, এখানে তার আগে আমার যেটা মাথায় আনতে হবে, ঠিক আছে, সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারটা খুব সুন্দর করে 3 ডাইমেনশনে মাথায় আনতে হবে। এক্সাক্ট প্রোটনগুলো যেটা হয় প্লেনের উপরে এবং প্লেনের নিচে অবস্থান করে, ঠিক আছে। যেহেতু এটা টেট্রাহেড্রাল, তাই না, প্রত্যেকটা কার্বন কিন্তু কি টেট্রাহেড্রাল শেপ। তো দেখা যায় যে এই যে প্লেনটা আছে, প্লেনের উপরে এবং নিচে থাকে তোমার হচ্ছে এক্সিয়াল প্রোটনগুলো, ঠিক আছে। এবং অন দা প্লেন থাকে হচ্ছে, ইন দা প্লেন থাকে তোমার হলো ইকুইটোরিয়াল প্রোটন গুলো। যার কারণে এই শেল্ডিং চিত্রটা আমি ভুলে গেছি, চিত্রটা তোমার একটু দেখে নিবে। চিত্রটা এরকম হয় যে এক্সিয়াল প্রোটন গুলোই আসলে শিল্ডিং জোনে পড়ে। এই যে সাইক্লিক যে স্ট্রাকচারটা আছে, সাইক্লিকের যে তোমার সিগমা বন্ডের ইলেকট্রন গুলো আছে, এই সিগমা ইলেকট্রন সার্কুলেশনের ফলে একটা অ্যানিসোট্রপি যেটাকে বলা হয় অসমতার তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডটা সমানভাবে বিন্যস্ত হতে পারে না, হ্যাঁ, চারপাশে তোমার অসমভাবে বিন্যস্ত হয়, এক জায়গায় বেশি ফিল হয়, এক পাশে কম ফিল হয়, যার কারণে এরকম আপ ডাউন হয় প্রোটন গুলো, ঠিক আছে। আচ্ছা, তো যদি যে বলছিলাম, তোমার যদি কখনো অনলাইন পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট প্রশ্ন এরকম আসতে পারে। আর রিটেন পরীক্ষা হয় তাহলে তোমাদের বড় প্রশ্ন যেরকম পরীক্ষা দিয়েছে সেরকমই হবে। আর অনলাইন যদি পরীক্ষা হয় সবসময় মনে রাখবে ছোট ছোট প্রশ্ন, টেকনিক্যাল ছোট ছোট প্রশ্নগুলো সবসময় হবে, যেটা তুমি খুব সহজেই খাতায় লিখে কিংবা মুখে বলে প্রেজেন্ট করতে পারো, কিংবা ছোট একটা ছবি আঁকার মাধ্যমেই প্রেজেন্ট করা যায়। আচ্ছা, the NMR is a field of NMR which involves the determination of the rate parameter of molecule through the use of temperature dependent element. বলা হয়েছে আগে। এই এক্সাম্পলটাতে দেখো, এই এক্সাম্পলটা আসলে কি হয়। এক্সাম্পলে যে মিথাইল, যে তোমার মিথাইল গ্রুপটা আছে সেটা কি হয়, এখানে এই বন্ডটা দেখো, এই যে সিঙ্গেল বন্ড বরাবর, আমরা কিন্তু জানি ডাবল বন্ড বরাবর রোটেট করতে পারে না, কিন্তু সিঙ্গেল বন্ড বরাবর কিন্তু রোটেট করতে পারে। যার কারণে কি হচ্ছে, যার কারণে এখানে দুটা মিথাইল মূলক কি কিন্তু সহজেই
যেহেতু রোটেশনটা হওয়ার কারণে এই মিথাইল মূলকটাকে সিস পজিশনে আছে নাকি ট্রান্স পজিশনে আছে সেটা কিন্তু সহজে বের করা যাচ্ছে না, তাই তো? বের করা না গেলে কি হচ্ছে, বের করা না গেলে যেটা হয় তোমার পিক গুলা কিন্তু আমরা যখন আমাদের এনএমআর কিন্তু দুটো পিক দিবে, হ্যাঁ, দেখা যাবে টেম্পারেচার কমিয়ে নিয়ে আসি, দুটা পিক দিবে, দুটা পিক আসলেই আছে কিনা ট্রান্স পজিশনে কোনটা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। শুধুমাত্র ডাইনামিক এনএমআর এর মাধ্যমে আমি যদি টেম্পারেচারটা কমিয়ে নিয়ে আসি, এই রোটেশনটাকে যদি আমি বন্ধ করতে পারি, এই যে সিঙ্গেল বারবার রোটেশনটা আছে এটা যদি আমি বন্ধ করতে পারি, বন্ধ করে দিলে কিংবা কমিয়ে নিয়ে আসলে, স্লোয়ার করে নিয়ে আসলে, বন্ধ তো করে দেওয়া যাবে না, স্লো হয়, ঠিক আছে? টেম্পারেচার কমিয়ে নিয়ে আসলে কি হয়, কিছুটা রিজিড হয়ে যায়, স্লোয়ার একটা রোটেশন হয়, তখন তোমার এই সিস ট্রান্সের মূলকগুলোকে রিজলভ করা যায়। If the chemical exchange is slower than NMR time scale, then all signal of component are observed. ঠিক আছে? তার মানে কি যে যেটা মানে এতক্ষণ ধরে বলছিলাম যে তোমার এইটাকে আমি সোয়ার্ট করে নিয়ে আসে এনএমআর টাইম স্কেলের মধ্যে দিয়ে দেওয়া যায়, তখন তোমার এই দুটা সিস ট্রান্স মিথাইল মূলককে আমি রিজলভ করতে পারবো। এটা হচ্ছে আগেরটার এই মলিকুলটার এনএমআরটা, ঠিক আছে? এই মলিকুলার এনএমআরটা আসছে, এখানে দেখো দুটা মিথাইল মূলক কিন্তু কি হচ্ছে দেখো একই সাথে পিক দিচ্ছে, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে কোয়ালেসেন্স টেম্পারেচার। এই দেখো এই পয়েন্টে যেখানে তোমার একসাথে পিক দিবে এবং একটু ব্রড পিক থাকে, আমি বলি কোয়ালেসেন্স টেম্পারেচার where rate of exchange is identical different in the peak frequency where NMR is no longer able to distinguish frequencies. দুটা পিক যে একসাথে আছে সেটা বোঝা যাবে, এবং এখানে দেখতে মনে হচ্ছে একটা সিংলেট, একটা প্রোটন কিংবা এক ধরনের সিমেট্রিক প্রোটন আছে এরকম দেখতে মনে হয়, কিন্তু কোয়ালেসেন্স টেম্পারেচার একটা যে পিকটা আসবে সেই পিকটা অবশ্যই একটু ব্রড টাইপের হবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পিকটা কিন্তু অনেক ব্রড, এবং দুটা পিক যে একসাথে হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা কি বলা হয় হলো কোয়ালেসেন্স টেম্পারেচার। এই টেম্পারেচার থেকে যখন আরো বেশি নিচে নেমে আসা হয়, দেখো টেম্পারেচার যখন 303 কেলভিন আনা হয়, তখন কিন্তু একমাত্র সিস এবং ট্রান্স মিথাইল মূলকটাকে আমরা বের করে আনতে পারছি। সিম্পল করে দেখা আছে, বাকিগুলো হচ্ছে অন্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর পিক। এখানে একটা প্রোগ্রাম আছে, এই হাইটটা এটা তোমার অ্যালডিহাইডের প্রোগ্রাম 9 এর দিকে আসছে। আরেকটা কি আছে, দুটা সিস ট্রান্স হাইড্রোজেন আছে, তাই না? এই হাইড্রোজেন গুলো দেখো, একটা 7.11, একটা হচ্ছে 5.10, একটা যেটা অ্যালডিহাইডের কাছাকাছি সেটা একটু ডিসেল এর জোনে আসবে, আর যেটা নাইট্রোজেনের কাছাকাছি সেটা একটু দুটোই ডিসেলের জন্য আসবে, কিন্তু কার্বনিলেটটা বেশি কাছে যাবে। কারণ কি জানো, কারণ এখানে কার্বনিল কিন্তু টেনে নিতে পারছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দুটো প্রোগ্রামের পিক আমি পাচ্ছি, মিথাইল মূলকের পিক গুলোকে আমি রিজলভ করতে পারছি হলো ডাইনামিক এনএমআর দিয়ে। দেখো 303 কেলভিনে আসছে, দুটো পিক রিজলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সিস ট্রান্স ইকুইলিব্রেশন ফাস্টার দ্যান এনএমআর টাইম স্কেল। এখানে কি দেখাচ্ছে, এত কেলভিনে এত টেম্পারেচারে তোমার হচ্ছে সিস ট্রান্সটা, এই যে তোমার মুভমেন্টটা ফাস্টার হয় এনএমআর টাইম স্কেলের চেয়ে, কিন্তু এখানে কি হচ্ছে, যখন তুমি টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছ তখন এই ইকুইলিব্রেশনটা স্লোয়ার হচ্ছে এনএমআর টাইম স্কেলের চেয়ে। তার মানে কি, যখন স্লোয়ার মুভমেন্ট হবে তখনই এনএমআর ওই সময়ের মধ্যে ওটাকে ক্যাচ করতে পারবে। আচ্ছা, এনএন ডাইমেনশনাল ফর্মামাইড, এটাও খুব সোজা। এনএন ডাইমেনশনাল ফর্মামাইডের মধ্যে কি হয়, এখানে আবার যেটা সমস্যাটা হয়, কার্বনের পাশে নাইট্রোজেন থাকার কারণে এখানে যেটা হয় যে কার্বন যখন টেনে নেয় নাইট্রোজেনের ইলেকট্রন যে লোন পেয়ারটা আছে সেটা ইনস্ট্যান্ট কিন্তু একটা ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ফর্ম করে, তাই না? এটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই হয়, ঠিক আছে? রুম টেম্পারেচারে কিন্তু এই রিঅ্যাকশনটা, এই ইকুইলিব্রিয়ামটা চলতে থাকে। তো তখন কি হয়, এই জিনিসটাকে আমার কি করার জন্য, মানে এই জিনিসটা রিজলভ, এই জিনিসটা মিথাইল মূলক আছে, তখন কিন্তু দেখো আমি কিন্তু খুব সহজেই রুম টেম্পারেচারে কিন্তু আমি দুটা পিক কিন্তু বের করে ফেলতে পারি, কারণ রুম টেম্পারেচারে যেহেতু এই এক্সচেঞ্জটা হচ্ছে, খেয়াল করো এইখানে যে ডাবল বন্ড যখন ফর্ম করবে তখন কি এখানে রোটেশন হবে? হবে না কিন্তু, কারণ আমরা জানি ডাবল বন্ড কিংবা সাইক্লিক কিন্তু হিন্ডার থাকে, তখন ওই বরাবর রোটেট করতে পারে না। যদি রোটেট করতে না পারে, এটা যদি তোমার
কি বলে সিস ট্রান্স যাই হোক না কেন, এটা যদি সিস হয় এবং যদি ট্রান্স হয় তাহলে কিন্তু রোটেট করতে পারবে না। ট্রান্সের জায়গায় থাকবে, সিস জায়গায় থাকবে। সিঙ্গেল বন্ড রোটেশনের হ্যাম্পারের কারণে আমরা আলটিমেটলি এন ডাইমেথাইল ফর্মালডিহাইডের ক্ষেত্রে দুইটা মিথাইল মূলক আমি পাবো। এখন যদি আমি এটা করি, এই ডিএনএ মানে কখনো সময় টেম্পারেচার বাড়িয়েও নেওয়া লাগতে পারে, ঠিক আছে। এখন যদি আমি এই দুটা পিককে আমি একসাথে করে দেখতে চাই, কিংবা এখানে আসলে তোমার এখানে ইলেকট্রনের যে তোমার রেজোনেন্সটা হচ্ছে কিনা এটা আমি বের করতে চাই, আমি কি করবো, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিব। টেম্পারেচার বাড়ালে তখন কি হবে, টেম্পারেচার বাড়ালে তখন এই এক্সচেঞ্জটা এত দ্রুত হবে, এই রেজোনেন্সটা, যে তখন এই সিঙ্গেল বন্ড বরাবর রোটেট করতে পারবে। এই রিজিড অবস্থায় তখন আর থাকবে না, ঠিক আছে। সিঙ্গেল বন্ড বরাবর রোটেট করতে পারলে তখন কি হবে, এই দুটা পিক আবার কোয়ালিসিস পয়েন্টে চলে যাবে, তখন দুইটা মিথাইল গুলো একসাথে পিক দিবে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে এটা কোনটা ছিল, হ্যাঁ এটা তোমার ডাইমিথাইল ফর্মামাইডই ছিল। এটা এখানে কি হচ্ছে দেখো, রুম টেম্পারেচারে কিন্তু আমরা তখন 2.8 2.94 আমি কিন্তু পাচ্ছি এই সিস এবং ট্রান্সের জন্য, ঠিক আছে। 2.94 এবং 2.8 আমি পাচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার আমার, 2.8 কেন কার্বনিলের পাশেরটা হলো, 2.8 সিস পজিশন কেন 2.8 হয়েছে আর ট্রান্স পজিশনে কেন 2.94 হলো। এটার কারণ হচ্ছে যে কার্বনিল ফাংশনাল গ্রুপ যখন থাকবে তখন কিন্তু অবশ্যই এর একটা আমরা পড়েছিলাম কিন্তু ডাবল বন্ড থাকলে সেখানে কিন্তু একটা শিল্ডেড ডিশিল্ডিং জোন থাকে, তাই না, কোন আকারে। প্লাস এই টপিকটা মনে রাখতে হবে। প্লাস আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো তোমার ইলেকট্রন যখন থাকে, এখানে তো দুটা লোন পেয়ার আছে, তাই না, অক্সিজেনের লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকার কারণে যেটা হয়, এই এই যে এখানে বন্ড ইলেকট্রন আছে, এই লোন পেয়ার একটা রিপালশন ফিল করার কারণে এখানে যে তোমার হাইড্রোজেন আছে, আমি প্রোটনের মানে পড়াশোনা করছি, প্রোটন গুলো আছে, কি হয়, ইলেকট্রন গুলো দূরে সরে যেতে চায়, ঠিক আছে। দূরে সরে যেতে চাওয়ার কারণে এই ইলেকট্রনিক রিপালশনের কারণে এই এই ইলেকট্রন গুলো কার্বনের কাছ থেকে সরি এই অক্সিজেনের কাছ থেকে দূরে সরে যেতে চাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনের পাশাপাশি আশেপাশে ইলেকট্রনের কিছুটা ঘাটতি হয়, ঠিক আছে। দেখো ডিফারেন্স কিন্তু বেশি না, 2.94 2.80। এই ইলেকট্রন গুলো সরে যেতে চায় আর কি, ঠিক আছে। এই ইলেকট্রন গুলো, এখানে তো হাইড্রোজেন থাকে, এই ইলেকট্রন গুলো এই রিপালশনের কারণে দূরে সরে যেতে চায়। ব্যাপারটা বুঝতে পারছো কিনা, হাইড্রোজেন থেকে একটু দূরে সরে যেতে চায়, কেন দূরে যেতে চায়, কারণ এর পাশে ইলেকট্রন থাকেই, লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে একটা রিপালশন ফিল করে, যার কারণে হাইড্রোজেনটা কিছুটা কি করে, কিছুটা ডিশিল্ডেড হয়ে যায়, তাই না। শিল্ডেড হবে না, শিল্ডেড হয়ে যায়, কিছুটা শিল্ডিং হওয়ার কারণে তোমার মানটা কমে আসবে। আরেকটা টপিক ছিল সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি। ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি যেটা ছিল, কোনটা ছিল এরকম, ঠিক আছে। এরকম হওয়ার কারণে আচ্ছা দাঁড়াও, আমার একটু মনে করতে হবে, ফাংশন গ্রুপ থাকার কারণে সেদিন যে একটা এক্সাম্পল দেখলাম, কেমন ছিল এরকম, হ্যাঁ ঠিক আছে। এটা আর হচ্ছে আচ্ছা, একটা পেজে কাজ ছিল, সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার কোন হাইড্রোজেনের মানটা বেশি হবে। এটা বেশি হওয়ার কথা ছিল, বাট এটা বেশি হবে না, এটা কম হবে। এটা ভ্যালুটা কি হয়, এটা কিছুটা কম হয়, এটা কিছুটা শিল্ডের জন্য পড়ে, আর এইটা পরে হচ্ছে ডিশিল্ডের। এটা পরে হচ্ছে, যদিও জিনিসটা খেয়াল করো, কার্বনের পাশে কিন্তু এই কার্বনটা, এই হাইড্রোজেনটা কিন্তু কার্বনের পাশে, তাই না। তারপরেও দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনটা শিল্ডেড হয় এবং এই হাইড্রোজেনটা ডিশিল্ডেড হয়। জিনিসটা কেন হচ্ছে, লেখাটা ভুলে গেলাম কেন, স্লাইডটা দেখে নিই।
করো তোমরা। ফিল্ড ইফেক্ট একটা টপিক ছিল, ফিল্ড ইফেক্টের কারণে দাঁড়াও, এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে বেশি আসছে। 7 প্রোটনগুলো হ্যাঁ ঠিকই আছে, শিল্ডেড জোনগুলো আছে এবং এই প্রোটনগুলো কিছুটা ডিশেল্ডেড চলে আসে। ডিশেল্ডিং জোনের থাকার কারণটাই হচ্ছে তোমার হলো ফিল্ড ইফেক্ট। আচ্ছা আমি একটু দেখাই তোমাদের। আচ্ছা এখানে যেটা হয় যে কার্বনিল মূলকের এক্সাক্ট পাশে যেটা থাকবে সেটা কিছুটা শিল্ডেড জোনে থাকবে, ঠিক আছে, সেটা শিল্ডেড জোনে থাকবে। এক নাম্বার কারণটা ছিল তোমার হলো ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির যে কোণ থাকবে সেই কোণের ইফেক্টে দেখা যাবে তোমার মিথাইল মূলকের যে হাইড্রোজেন গুলো, মিথাইল মূলক তো আসলে এরকম ভাবে থাকে না, এখানে হাইড্রোজেন গুলো টেট্রাহেড্রালি যুক্ত আছে, তাই না? এটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যার কারণে একটা জিনিস খেয়াল করো, এই মিথাইল মূলকের যে হাইড্রোজেন গুলো কিন্তু কার্বনিলের যে ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপিক যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের মধ্যে কিন্তু আসবেই না, ঠিক আছে, সেই রিজিয়নের মধ্যে কিন্তু পড়বে না। কিন্তু এই হাইড্রোজেন গুলা কিন্তু ওর ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপিক রিজিয়নে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণটা হচ্ছে তোমার ফিল্ড ইফেক্ট। ফিল্ড ইফেক্টের কারণে আমি তোমাকে যেটা বললাম, আসলে তোমার ইলেকট্রন রিপালশনের কারণে যেটা হয় যে হাইড্রোজেনটা দেখা যাচ্ছে কিছুটা ইলেকট্রন তোমার কার্বন কিংবা হাইড্রোজেন, ঠিক আছে, আমার এই ব্যাখ্যাটা মানুষের কাছে শুনতে হবে যে এই লোন পেয়ার থাকার প্লাস বাই ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের কিছুটা কাছাকাছি চলে আসে, মানে নর্মাল যেরকম একদম মাঝখানে থাকার কথা, ঠিক আছে, বন্ডের মাঝখানে থাকার কথা, শেয়ার 50-50% শেয়ার অফ থাকার কথা, যেরকম না থেকে হাইড্রোজেনের কিছুটা কাছে চলে আসে, যার কারণে কিছুটা শিল্ডিং জোনে চলে যায়, ঠিক আছে। আর যেটা ছিল সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপি। এই টপিকটা আপনি যে একটা সেমিনারে স্যার প্রশ্ন করেছিলেন, যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, ঠিক আছে। ঠিক আছে, এই কার্বনের হাইড্রোজেনটা কার্বনের পাশে হওয়ার পরেও কিন্তু এটা শিল্ডের জোনে চলে যাবে, কিন্তু এটা ডিশিল্ডেড থাকবে। এরকম এই জিনিসটা ব্যাখ্যা কিন্তু এরকম করে উঠে আসছিল। তো এই টপিকগুলো কিন্তু খুব ডিটেলস আসলে করতে হয়, জানতে হয়। আর সবসময় আসলে স্ট্রাকচারের মধ্যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার প্লাস হলো তোমার পাই বন্ড যেখানেই থাকবে সেখানেই তোমার ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির যে স্ট্রাকচার গুলো ছিল কোন আকারে কিংবা সিলিন্ড্রিক্যাল আকারে যেভাবে থাকতে কিনা কোনটা ডিশেল্ডেড জোন এবং শিল্ডিং জোনটা কিন্তু বের করে আনতে হয়। বের করে আনলে তুমি বুঝতে পারবে যে কোনটা শিল্ডিং জোনে পড়লো না ডিশেল্ডেড জোনে পড়লো। আচ্ছা, তো যেটা পড়ছিলাম ডাইনামিক এনএমআর। ডাইনামিক এনএমআর কি হচ্ছে, যেহেতু আমি রুম টেম্পারেচারে আমি দুটো পিক পাচ্ছি, সেহেতু আমার কি করতে হবে, টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দেই তাহলে এক্সচেঞ্জটা এত বেশি ফাস্টার হবে, দুটো মিথাইল গ্রুপ তখন একসাথে পিক দিবে, ঠিক আছে। কার্বন 13 ঠিক একইভাবে কিন্তু আমি দুটো পিক পাই, 38, 26 ppm এ দুইটা পিক আমরা পাচ্ছি। একটা কার্বন 13 প্রোটন এনএমআর ক্ষেত্রেও দুটো রুম টেম্পারেচারেই পাওয়া যায়। আচ্ছা, বাট রোটেশন ব্যারিয়ার কিপস ডিসঅ্যাপিয়ারিং উইথ ইনক্রিজিং টেম্পারেচার। মানে রোটেশন যে ব্যারিয়ারটা আছে রোটেট করতে পারছে না, সেই রোটেশন ব্যারিয়ারটাকে আমরা সহজেই কি করতে পারি, ক্রস করতে পারি যদি আমি টেম্পারেচারটা ইনক্রিজ করে দিই। এন্ড কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্স এট 120 ডিগ্রি সেলসিয়াস টু গিভ এ কোয়ালেসেন্স সিগন্যাল। একটা কোয়ালেসেন্স সিগন্যাল দেওয়ার জন্য তোমার হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, তখন দেখা যাবে দুইটা মিথাইল মূলক সিস এবং ট্রান্স দুইটা মিথাইল মূলক একসাথে পিক দিবে, কারণ রোটেশনটা খুব তখন কি এক্সচেঞ্জটা ফাস্টার হবে, রোটেশনটাও খুব ফাস্টার হবে এবং অনেকটা সিঙ্গেল বন্ডের মতো কার্বন নাইট্রোজেন বন্ডটা থাকবে, যার কারণে তোমার এই সিঙ্গেল বন্ড ক্যারেক্টার কারণে রোটেশন করতে পারবে। আচ্ছা, আচ্ছা এই এটাও একই রকম। এটা আরেকটা এক্সাম্পল, মানে যে সেম এক্সাম্পলটাই এরকম করে হবে। আচ্ছা,
এখানে কি হচ্ছে, এখানেও তোমার এক্সেল ইকুইটোরিয়াল পজিশনটাতে তোমার আমাদের প্রোটনগুলোকে বের করার জন্য কোয়ালেসেন্স টেম্পারেচার দেখানো আছে, ঠিক আছে? টিসি মানে হচ্ছে কোয়ালেসেন্স টেম্পারেচার কত কেলভিনে আমরা হচ্ছে দুটো পিক একসাথে আসবে, ঠিক আছে? সেটা দেখানো হয়েছে। 123 কেলভিনে তোমার হচ্ছে এই তিনটা পিক একসাথে আসতেছে। আবার এই দুটো প্রোটন তোমার হচ্ছে কোয়ালেসেন্স টেম্পারেচার 80 ডিগ্রি, এক্সেল ইকুইটোরিয়াল ক্ষেত্রে 193 কেলভিন, সরি কেলভিন সব 193 কেলভিন, 143 কেলভিন হচ্ছে এটা ক্ষেত্রে, কারণ এখানে ডোনেশন হচ্ছে হওয়ার ফলে কোন সিস এবং কোন ট্রান্সে সেটা বের করা যায় না, কিন্তু এই যেটা মিথাইল গ্রুপটাকে রিজলভ করার জন্য এই টেম্পারেচারে দরকার হয়। এটা জাস্ট কোয়ালেসেন্স টেম্পারেচারের একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এই ছিল তোমার হচ্ছে ডাইনামিক এনএমআর। তো আমি চেষ্টা করেছি সবগুলা বই থেকে নিয়ে একসাথে করার। তারপর তোমাদের অবশ্যই তোমাদের দায়িত্ব অন্যান্য বইগুলো একটু সার্চ করা ভালো করে, যে আর কোনো টপিক বাদ করেছে কিনা। যে যতগুলো এক্সাম্পল ছিল আমি চেষ্টা করেছি এটা নিয়ে আসার। ম্যাম সেকেন্ড রিজনটা একটু আরেকবার বললে ভালো হতো। কোনটা 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 বলে দেখি, বুঝি নাই কোনো কথা। ম্যাম একটা হচ্ছে ম্যাম যে ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপিক ইফেক্টের জন্য শিলের হচ্ছে ফিল্ড ইফেক্ট যেটা হয়, হ্যাঁ ফিল্ড ইফেক্ট যেটা হয় যে তোমার এই লোন পেয়ার গুলো ইলেকট্রন থাকে, হ্যাঁ, যেখানে তোমার এখানকার এমন ভাবে রিপালশনটা এরকম ভাবে হয়, ফিল্ড ইফেক্টের রিপালশনটা, যে হাইড্রোজেনের পাশে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়, প্রোটনগুলোর পাশে ইলেকট্রনের ঘনত্বটা কিছুটা বেড়ে যায়। মানে যে এখানে শেয়ার ইলেকট্রনটা আমি বলি, এখানে তোমার কোভালেন্ট বন্ড ছিল, কোভালেন্ট বন্ডের সাথে হাইড্রোজেন যুক্ত, মাঝখানে থাকার কথা, তো মাঝখানে না থেকে কিছুটা হাইড্রোজেনের দিকে সরে আসার কারণে দেখা যায় এটা কিছুটা শিল্ডের জন্য পড়ে, এবং এই মিথাইল গ্রুপটা কি হয়, এই ধরনের কোনো ইফেক্ট সে ফিল করে না। ফিল না করার কারণে নরমাল হওয়ার কথা 2.94 সেই দিকে এসে আসে, ঠিক আছে? এখানে আমি একটা কথা, ডায়াবেটিক আছে কিন্তু তোমার বুঝোই, এখানে তোমার কোন থাকবে, কোনের মধ্যে কি থাকবে, পজিটিভ সাইন থাকবে। পজিটিভ সাইন থাকলে মানে হচ্ছে শিল্ডের জন্য পড়লে ওই তখন হচ্ছে প্রথমটা একটু শিল্ডের জন্য আসবে। এবং ফিল্ড ইফেক্ট একটা ব্যাপার আছে, ফিল্ড ইফেক্ট থাকলেও তখন তোমার ইলেকট্রন রিপালশনের কারণে প্রোটনটা তোমার হচ্ছে একটু শিল্ডের জন্য আসে, ঠিক আছে? এই হলো তোমার ব্যাখ্যা। ডাইনামিক এনএমআর বলতে স্পেসিফিক কোন চ্যাপ্টার নেই, ঠিক আছে? তোমরা হচ্ছে বিভিন্ন বই থেকে টুকটাক ঘাটাঘাটি করে একটু পড়াশোনা করবে। যে কটা বই আমি রেফারেন্স বলেছি সে কটা বই দেখার চেষ্টা করবে। সিলভার স্টাইল আমি কিন্তু প্রত্যেকের বই কভার করার চেষ্টা করেছি, তোমরা যেটা করো, আমি যে স্লাইডটা দিয়েছি স্লাইডের বাইরে একটা অক্ষর করো না, আমি যে তোমাকে বাচ্চা থেকে দেখলাম একটা অক্ষর তোমরা বই থেকে দাও না, কিন্তু আমি প্রশ্ন করবো স্লাইড থেকে, প্রশ্ন করবো বই থেকে। আমি কষ্ট করে বই ঘেটে 4-5টা বই ঘেটে সাইড বানিয়ে মানে এই না, সাইডের মধ্যে সবই আছে, সাইডের মধ্যে সবই ঠিক আছে এরকম কিন্তু না, ঠিক আছে? অনেক ছোট ছোট ব্যাখ্যা আছে, সাইড ইনক্লুড করা যায় না বা করতে অনেক সময় লাগে, তো সেগুলো তোমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। আর বইয়ের উপরে কিছু আছে, বইয়ের উপরে কিছুই নাই। আরো কোনো প্রশ্ন আছে? ম্যাম আজকে কি লাস্ট ক্লাস আমাদের ঈদের আগে? ঈদের আগে লাস্ট ক্লাস, হ্যাঁ ঈদের আগে লাস্ট ক্লাস, ঈদের আগে লাস্ট ক্লাস। তোমরা হচ্ছে করবা, চ্যাপ্টার সব পড়াশোনা শেষ করে ফেলবা। আর এলএসআর যেটা পড়িয়েছি সেই এলএসআর তোমরা আপের বই থেকেই পেতে পারবা, ঠিক আছে? আপের বইয়ে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা। আচ্ছা, আজকে তোমাদের কালকে হলো আমি দিলাম না, আজকে যেহেতু ক্লাস, তোমাদের আজকে আমি আগে দিব স্লাইড ক্লাস হচ্ছে রেকর্ডিংস গুলো। Recording stopped. আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? লাস্ট স্লাইডটা, তাই তো? লাস্ট স্লাইডটা কি? লাস্ট স্লাইডটা জাস্ট তোমার কি হচ্ছে এখানে জাস্ট তোমার বিভিন্ন কম্পাউন্ডের কোয়ালেসেন্স টেম্পারেচার কত সেটা দেখিয়েছে। মনে করো এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই তিনটা মিথাইল মূলকের তোমার রিজলভ পিক আসবে, কিন্তু তিনটা মিথাইল মূলক রোটেশন করতে পারে, তাই তো? তো সেটার রোটেশনটাকে কোন টেম্পারেচারে আসলে তিনটা মিথাইল মূলককে একসাথে কিংবা মিলিত আকারে পিক দিবে, একটা ব্লক সিগন্যাল দিবে, সেটা হচ্ছে 123 কেলভিন। আবার এই মলিকুলটার ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন রোটেট করবে, ফ্লিপ করবে, এই রিংটা রিং ফ্লিপিং হবে। সেই রিং ফ্লিপিং এর মধ্যে দুইটা হাইড্রোজেনকে মনে করো যে
রিসলভ করা যায় ডাইনামিক এনএমআর দিয়ে, কিন্তু কোয়ালাস টেম্পারেচারটা বলে দিয়েছে 380 কেলভিন। জাস্ট তোমার হচ্ছে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই দুটো প্রোটনকে প্রোটনের জন্য কোয়ালাস টেম্পারেচারটা হলো 380 কেলভিন, এক্সিয়াল ইকুইটোরিয়ালের জন্য 193 কেলভিন, আর এই দুটো প্রোটনের জন্য এই দুটো মিথাইল মূলকারটি এই দুটো মিথাইল মূলকের জন্য 143 কেলভিন। এটা হচ্ছে তোমার লাস্ট স্লাইডের ব্যাখ্যা। আর কারো কোনো প্রশ্ন আছে? নেটের প্রবলেম তো আসলে একটা বিরাট প্রবলেম, বুঝছো। আমি তোমাদের তো করলাম, আমি এবার ফোন দিয়ে আমার নেটটাকে ঠিক করে নিচ্ছি, আর আমার ঠিক থাকলে অ্যাটলিস্ট ক্লাসের সমস্যা হবে না। তোমার রেকর্ডিংসটা শুনে নিবে, আর যেটা বললাম বই পড়বে। একদম 100% কিন্তু তোমরা সাইটের উপর ডিপেন্ডেন্ট হো না, আমি কথা বারবার বলছি, ঠিক আছে। তো ঈদের আগে এটা আমার লাস্ট ক্লাস। আমি চেয়েছিলাম তোমাদের ঈদের আগে ক্লাস দিতে, কিন্তু আসলে দেখলাম যে এত বেশি ভাই বা এত বেশি ডিউটি পড়েছে যে তোমার এটা শেষ করা কোনো পসিবল না, আমি ক্লাস নেওয়াটা, ঠিক আছে। তো এই কারণে পুরো সারা দিন দেখা যায় ভাইবার মধ্যে থাকতে হবে আমার। তো এই কারণে ম্যাম আমাদের একটু স্লো শেষ করলে ম্যাম ভালো হয়, এখনো তো অনেক সময় আছে আমাদের হাতে। হ্যাঁ, এই জন্য তোমাদের আমি তো বললাম এই জন্য তোমাদের ক্লাসের ভিডিওটা ছেড়ে দিলাম। আমি সাধারণত ক্লাস ছাড়লে আমার নিজেরই ম্যাম অসুবিধা আপনারা তো শেষ করে দেন, আমাদেরও করার সময় দেন ম্যাম, আমরা সব আস্তে আস্তে পড়ে আপনাকে প্রবলেম গুলো বলবো। হ্যাঁ শোনো, হ্যাঁ তোমাদের তো আমি এক্সট্রা ক্লাস নিছি, তোমাদের কোনো এক্সট্রা ক্লাস নিই নাই। যে কদিন শিডিউল ক্লাস ছিল আমি শুধু শিডিউল ক্লাসেই আমি শিডিউল মেনটেন করতে চাই। প্রত্যেকটা কাজে আমার এরকম শিডিউল মেনটেন করে কাজ করি। আবার যখন আমার ক্লাসের টাইম আমি আসলে না নিলে আমার নিজেরই অস্বস্তি লাগে, ঠিক আছে। আর তোমাদের শেষ করে দিলে যেটা হবে, আমি তোমাদেরকে বসায় রাখবো না, চিন্তা করো না। একটা তো কার্বন 13 প্রবলেম দিয়েছি, আরেকটা প্রবলেমও তোমাদেরকে দিব যাতে করে তোমরা পড়াশোনা নিয়েই থাকতে পারো। আর কার্বন 13 করার সময় কারো কোনো সমস্যা হচ্ছে? ম্যাম প্রথম 10টা ম্যাম ভালো মতো বুঝছি ম্যাম। 10টা? হ্যাঁ, আমি সবার অ্যাসাইনমেন্ট এগুলোই পেয়েছি। তবে হয় কি তোমাদের এত বেশি আপলোড হচ্ছে, তোমরা যেটা করতে পারো, যে কোনো একটা ইমেইলে তোমরা অ্যাসাইনমেন্ট যখন পাঠাবা তখন যে কোনো একটা ইমেইলে করবে, ঠিক আছে। যে কোনো একটা ইমেইলের মধ্যে ইমেইলটা করো। দুটো ইমেইলে করলে হয় কি, দুটো ইমেইলে দেখা যাচ্ছে জিমেইল অ্যাকাউন্টের যে তোমার গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভটা দুটাই ফিল হয়ে যায়। হ্যাঁ, দুটাই ফিল আপ হয়ে গেলে তখন আর তোমার অনেকের দেখা যায় ইমেইল কিন্তু আসে না। হ্যাঁ, পাঠালেও আসবে না। কারণ যদি এরকম হয় যে সুমাইয়া পার্টির যে অ্যাকাউন্টটা আছে ওটার মধ্যে আর ইমেল সেন্ড হচ্ছে না তোমার, তখন সুমাইয়া 9 যে তোমার আমার অফিসিয়াল যে ইমেলটা আছে ওটাতে সেন্ড করো, jeu.edu এটাতে সেন্ড করো। এটা তো স্পেস থাকার কথা, কারণ এত বেশি সবার অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে যে তোমার হচ্ছে গুগল ড্রাইভের স্পেস প্রায় শেষই বলা যায়। যাই হোক, আমি ডাউনলোড করে তোমাদের মার্কস আমি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে শেষ করে দিই। নেক্সট মাস স্পেকট্রোমেট্রি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আর তার আগে তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিব, কাজ কি দিব নাকি শেষ কাজ দিব না? ম্যাম এখন দেওয়া লাগবে না ম্যাম, পরে ঈদের পরে ম্যাম ভালো হয়। হ্যাঁ, তোমাদের তো অনেকের রিসেন্টলি একটা কাজ করেছে, দরকার নেই। তোমরা যে চ্যাপ্টার পড়েছি সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বই পড়বে, বারবারই বলি বই ছাড়া কোনো কথা নাই। কিছু কিছু পেপার আমার কাছে ডাউনলোড করা হচ্ছে, পেপার প্লাস রেকর্ডিংটা আমি আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কোনো কথা?